আমরা পড়ছিলাম অ্যারোমেটিক যৌগ। আমরা গত ক্লাসে অ্যারোমেটিক যৌগের কোন জায়গায় স্টপ করেছিলাম? আমরা গতকাল অ্যারোমেটিক যৌগের স্টপ করেছিলাম ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায়। তো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ার একটা কেস হচ্ছে শিফটিং। এখন শিফটিংয়ের বিষয়টা কি? আমরা যদি গতকালকের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াটা ঠিকভাবে পড়ে থাকি, তাহলে এই বিক্রিয়াতে কি উৎপন্ন হওয়ার কথা? এই বিক্রিয়াতে এই যে এইখান থেকে এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে এই যে এই ক্লোরিনের সাথে। এই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন করবে HCl, আর এখানে গিয়ে কোন অংশটুকু যুক্ত হবে? এখানে গিয়ে এই অংশটুকু যুক্ত হবে, এখানে গিয়ে ওই অংশটুকু যুক্ত হবে। তাহলে ওই অংশটুকু যদি যুক্ত হয় তাহলে কি তৈরি করছে? তৈরি করছে CH2CH2CH3, এটা তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমাদের ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া গতকাল যেটা পড়েছি সেটা অনুসারে এটাই তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে এটা তৈরি হয় না, এটা ভুল। আচ্ছা, তাহলে ভুল কোথায় হলো আমরা একটু দেখি। আমরা যে মেকানিজমটা দেখেছি সেই মেকানিজমটা আমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো আসলে ভুল কোথায় হয়েছে। দেখো, আমাদের 1 নম্বর স্টেপ কি ছিল? আক্রমণকারী বিকারক তৈরি। তাহলে আক্রমণকারী বিকারক তৈরি করতে হলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে এই যে এই অংশটুকু কি করবে? বিক্রিয়া করবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে ওটাকে বিক্রিয়া করো, CH3CH2CH2Cl প্লাস অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? আক্রমণকারী বিকারক। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড পরিণত হলে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড মাইনাসে, আর ওই অংশটুকু থাকে, এটা অংশটুকু কত? CH3CH2CH2 প্লাস, এটা তৈরি হবে, তাই না? এখন আমরা যদি খেয়াল করি এটা কি বলতো? এটা কি? এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটন। 1 ডিগ্রি কার্বোক্যাটন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটন। এখন আমরা জানি 1 ডিগ্রি কার্বোক্যাটনের থেকে 2 ডিগ্রি কার্বোক্যাটন অধিক স্থায়ী, তাই না? তাহলে এখানে কি হবে বলতো? এখানে শিফটিংয়ের ঘটনা ঘটবে। এই কার্বোক্যাটনটা প্রোটন শিফটিং করবে, মানে এখান থেকে একটা প্রোটন শিফট হয়ে এইখানে যাবে, এখান থেকে একটা প্রোটন শিফট হয়ে ওইখানে যাবে। তাহলে কি তৈরি হবে? ওখান থেকে একটা প্রোটন যদি শিফট হয় তাহলে তৈরি হবে CH3CH, একটা প্রোটন শিফট হয়ে ওইখানে চলে গেছে, তাহলে CH2। একটা প্রোটন যদি শিফট হয় তাহলে প্লাস চার্জটা এখানে চলে আসলো। তাহলে এটা কি? এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটন, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে আমরা জানি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে 2 ডিগ্রি 1 ডিগ্রি থেকে বেশি স্থায়ী, তাই না? স্থিতিশীলতার ক্ষেত্রে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি থেকে বেশি স্থায়ী, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি থেকে বেশি স্থায়ী, এটা আমরা জানি, তাই কিনা? তাহলে এখানে অবশ্যই এই জিনিসটা বিক্রিয়া করবে না, আক্রমণকারী বিকারক হিসেবে এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা আক্রমণকারী বিকারক হিসেবে থাকবে না, থাকবে আক্রমণকারী বিকারক হিসেবে এই জিনিসটা। তো আমরা প্রথম ধাপে কি তৈরি করলাম? আক্রমণকারী বিকারক তৈরি করলাম। আক্রমণকারী বিকারক, আমাদের কাঙ্ক্ষিত আক্রমণকারী বিকারক কোনটা? আমাদের কাঙ্ক্ষিত আক্রমণকারী বিকারক হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আক্রমণকারী বিকারক। দ্বিতীয় ধাপে কি তৈরি হয়? দ্বিতীয় ধাপে তৈরি হয় সিগমা জটিল গঠন। তাহলে আমরা 2 নম্বর ধাপে আসি, সিগমা জটিল গঠনে। তাহলে সিগমা জটিল গঠনে কি হয়? সিগমা জটিল গঠনে বেনজিন মূলকটা, বেনজিন মূলককে আক্রমণকারী বিকারক আক্রমণ করে। আক্রমণকারী বিকারক কি? CH3, এইটা আক্রমণকারী বিকারক। তাহলে আক্রমণকারী বিকারক যখন বেনজিনকে আক্রমণ করবে তখন কি তৈরি করবে? তখন তৈরি করবে এরকম অবস্থা, সিগমা জটিল গঠন যেটাকে বলে। অর্থাৎ এই পাশে একটা হাইড্রোজেন থাকবে আর এই পাশে যে আক্রমণকারী বিকারকটা আক্রমণ করেছে সেটা আক্রমণকারী বিকারক কি? CH, এক হাতে হচ্ছে CH3 আর এক হাতে হচ্ছে CH3, এরকম গঠন, এরকম একটা গঠন তৈরি করবে। এটা হচ্ছে সিগমা জটিল গঠন, 2 নম্বর ধাপ। এখন 3 নম্বর ধাপে কি হয়? প্রোটন অপসারণ। তাহলে তুমি প্রোটন অপসারণ করো। তো এই যে আমাদের যে সিগমা জটিল গঠন আছে, এই সিগমা জটিল গঠনের সাথে আবার ওই যে প্রথম ধাপে যেটা তৈরি হয়েছিল অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড
মাইনাস, এটা বিক্রিয়া করবে, এটা বিক্রিয়া করে কি তৈরি করে, এই যে এখানকার যে হাইড্রোজেন আছে হাইড্রোজেনটা ক্লোরিনটাকে নিয়ে HCl গঠন করে, HCl। আর এপাশে তখন পড়ে থাকে কি, এপাশে তখন পড়ে থাকে আমাদের, তখন এপাশে পড়ে থাকে, এপাশে তখন পড়ে থাকে এটা CH3। তো আমরা দেখলাম যে আমাদের এই যৌগটা গঠন হবে না, আমাদের কোন যৌগটা গঠন হবে, আমাদের এই যে এই যৌগটা গঠন হবে না, আমাদের যৌগটা গঠন হবে আসলে এইটা। কিসের কারণে হলো এটা সম্ভব, এটা অবশ্যই শিফটিংয়ের কারণে সম্ভব হলো, শিফটিংয়ের কারণে সম্ভব হলো। আমাদের বড় টপিকস আছে একটা, সেটা হচ্ছে নির্দেশক। সেটাতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা বিক্রিয়া থেকে গেছে, সেটা হচ্ছে ডাইফিনাইল তৈরির বিক্রিয়া। আমরা এখন ডাইফিনাইল তৈরির বিক্রিয়াটা দেখবো। এটা খুবই একটা মানে সিম্পল একটা বিক্রিয়া, মাঝে মধ্যে MCQ এ এসে থাকে। তো ডাইফিনাইল কি সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে ফিনাইল কি। তোমরা যদি অ্যারোমেটিক যৌগের নামকরণের বিক্রিয়া পড়ে থাকো তাহলে ফিনাইল কি সেটা জানার কথা। বেনজিন, বেনজিনের 1 নম্বর কার্বনে কি থাকে, হাইড্রোজেন থাকে। এখান থেকে যদি হাইড্রোজেন কি হয়, প্রতিস্থাপিত হয়। এখান থেকে যদি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে চলে যায় তাহলে যে মূলকটা থাকে সেটাকে বলা হয় ফিনাইল মূলক। মানে বেনজিনের 1 নম্বর কার্বনে যে হাইড্রোজেনটা থাকে সেটা যদি প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে যে মূলকটা থাকে সেই মূলকটাকে বলা হয় ফিনাইল মূলক, ফিনাইল মূলক। তো ডাইফিনাইল তৈরি আমরা নাম শুনে বুঝতে পারছি এখানে 2টা ফিনাইল একত্রে যুক্ত হবে, তাহলে কি বলা হবে সেটাকে ডাইফিনাইল। তো এটা তৈরি করা হয় বেনজিন থেকে, 2টা বেনজিন যুক্ত হয়ে ডাইফিনাইল তৈরি করে। মানে বিক্রিয়াটা হয় এরকম, এটা হচ্ছে একটা ফিনাইল, ফিনাইল না, এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনের 1 নম্বর কার্বনে কি থাকে, হাইড্রোজেন থাকে। এটা হচ্ছে আরেকটা বেনজিন। তো 2টা বেনজিন একত্রে যুক্ত হয়, এটা হচ্ছে আরেকটা বেনজিন। তো বেনজিনের 1 নম্বর কার্বনে কি থাকে, হাইড্রোজেন থাকে। তো এই বেনজিনের এই হাইড্রোজেন, এই বেনজিনের এই হাইড্রোজেন, 2টা একত্রে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে সিম্পল হাইড্রোজেন গ্যাস, সিম্পল হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এবং এই যে 2টা যে ফিনাইল মূলক পড়ে থাকলো, যে হাইড্রোজেনটা প্রতিস্থাপন হলে কি তৈরি হয়, ফিনাইল তৈরি হয়। তাহলে যে 2টা ফিনাইল মূলক পড়ে থাকলো সেই 2টা ফিনাইল মূলক একত্রে যুক্ত হয়ে তৈরি করে ডাইফিনাইল। এই হচ্ছে একটা ফিনাইল, এই ফিনাইলের সাথে আরেকটা ফিনাইল যুক্ত হয়ে তৈরি করে ডাইফিনাইল। খুবই সিম্পল বিক্রিয়া। এটাই হচ্ছে ডাইফিনাইল তৈরির বিক্রিয়া। তাহলে ডাইফিনাইল তৈরির বিক্রিয়া কি, ডাইফিনাইল তৈরির বিক্রিয়া হচ্ছে 2টা বেনজিন যুক্ত হয়ে ডাইফিনাইল তৈরি করে, ডাইফিনাইল আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে। মাঝে মাঝে MCQ এসে থাকে। তো এখন আমরা চলে যাব আমাদের মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা MCQতে প্রচুর পরিমাণে এসে থাকে। তো টপিক্সটার নাম কি, টপিক্সটার নাম হচ্ছে নির্দেশক। আচ্ছা, তাহলে নির্দেশক কি? আমরা জানি বেনজিনের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। তো বেনজিনের জায়গায় যদি আমরা এইটা নিই, ধরো এটা নিলাম বেনজিনের জায়গায়, বেনজিনের মানে 1 নম্বর কার্বনে একটা জেড মূলক আছে। তাহলে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে ধরো বেনজিন ক্লোরিনের সাথে। তাহলে এই ক্লোরিন গিয়ে কোথায় যুক্ত হবে, এইখানে যুক্ত হবে নাকি এইখানে যুক্ত হবে নাকি এইখানে যুক্ত হবে নাকি এইখানে না এইখানে, কোথায় যুক্ত হবে? ক্লোরিন আসলে কোথায় যুক্ত হবে, কোন হাইড্রোজেনটা অপসারণ করবে? এখানে প্রথমে যে জেড মূলকটা আছে এই জেড মূলকটা নির্ধারণ করবে কোন হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাই এই জেড মূলকটাকে বলা হবে কি, নির্দেশক। তাহলে নির্দেশক কি, নির্দেশক হচ্ছে এই যে আমরা দেখছি প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে, বেনজিন প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে। তো সেটা বেনজিন না হয়ে যদি অন্য কোনো মানে 1 নম্বর হাইড্রোজেন প্রতিস্থাপন হয়ে কোনো একটা জেড মূলক আসলে আমরা ধরে নিলাম সেটা জেড মূলক। তো এই জেড মূলকটা নির্ধারণ করবে প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে। আমরা দেখো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হতে পারে, এই বিক্রিয়ায় এটা উৎপন্ন হতে পারে, এখানে জেড আছে, ধরো এই হাইড্রোজেনটা প্রতিস্থাপন হলো, তাহলে এখানে এটা উৎপন্ন হতে পারে, অথবা এটা উৎপন্ন হতে পারে, এখানে ক্লোরিন আসতে পারে। তো এখানে এই হাইড্রোজেনটা কি দোষ করলো, এখানেও তো ক্লোরিন যেতে পারে, তাই না? তাহলে কোনটা উৎপন্ন হবে, আবার এটাও তো উৎপন্ন হতে পারে।
এখানে জেড আছে, এখানে ক্লোরিনটা সেখানে যুক্ত হলো। তার মানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকম পসিবিলিটিস আছে, অনেক জায়গায় ক্লোরিন গিয়ে যুক্ত হতে পারে। তো কোথায় যুক্ত হবে সেটা নির্ধারণ করে এই যে উপরে যেটা বসে আছে গডফাদার, হ্যাঁ। তো এইটাকে বলা হবে, জেডটাকে বলা হবে নির্দেশক। মানে কোন হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, বেনজিনের কোন কার্বনের হাইড্রোজেন প্রতিস্থাপন হবে সেটা নির্ধারণ করে এই যে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত মূলক। সুতরাং এই 1 নম্বর কার্বনের সাথে যুক্ত মূলকটাকে বলা হয় কি নির্দেশক। তো আমার মুখের কথাটা তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে নির্দেশকই হাইড্রোজেন মানে বেনজিনের কোন হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে তা 1 নং কার্বনের পর কোন মূলক আছে তার উপর নির্ভর করে। তো এই মূলকটাকে বলা হবে কি নির্দেশক। তো আমরা যদি বেনজিনের ইয়েটা দেখি, এটা তোমরা নামকরণে পড়ছো, যদি নামকরণ পড়ে থাকো তাহলে বেনজিনের এই যে এটা যদি হয় 1 নং কার্বন, এটা হচ্ছে 1 নং কার্বন, এই পজিশনটা হচ্ছে 1 নম্বর। এটা যদি হয় 1 নং কার্বন, এই পজিশনটা 1 নম্বর কার্বন, তাহলে এই পজিশনটাকে আর এই পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন। কি অর্থ, এটা আর এটা হচ্ছে অর্থ পজিশন। এই পজিশনটাকে বলা হয় তাহলে মেটা পজিশন। এটা মেটা এবং এটাও কি মেটা পজিশন। তাহলে এটা যদি 1 নম্বর কার্বন হয় তাহলে এটা অর্থ, আর এটা মেটা। এবং নিচের যেটা আছে এটাকে বলা হয় প্যারা পজিশন। ওইটা যদি 1 নম্বর কার্বন হয় তাহলে এটা কি পজিশন, প্যারা পজিশন। তো নির্দেশক নির্ধারণ করবে কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে, নির্দেশক নির্ধারণ করবে কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে। এই যে 1 নম্বর কার্বনে যেটা আছে সেখানে সেই মূলকটা নির্ধারণ করবে অর্থ পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে নাকি মানে মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে নাকি প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, সেটা কে নির্ধারণ করবে? এই যে 1 নম্বর কার্বনের যে মূলকটা আছে সে নির্ধারণ করবে। তাহলে এখানে অর্থ পজিশনে আসতে পারে, অর্থ পজিশনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে, মেটা পজিশনের হতে পারে, প্যারা পজিশন, 3টা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হতে পারে। তো কোনটা প্রতিস্থাপিত হবে? তো এইখানে 2 ধরনের নির্দেশক আছে। এক ধরনের নির্দেশক অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ সেটা নির্ধারণ করে, অর্থাৎ অর্থ প্যারা নির্দেশক নির্ধারণ করে যে অর্থ ও প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আরেক ধরনের নির্দেশক আছে যেটা কে বলা হয় মেটা নির্দেশক। তো মেটা নির্দেশক কি নির্ধারণ করে? মেটা নির্দেশক এটা নির্দেশ করে যে মেটা পজিশনের যে হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপন হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি নির্দেশক 2 ধরনের, একটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক আর হচ্ছে মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কি নির্ধারণ করে বা কি নির্দেশ করে? অর্থপ্যারা নির্দেশক নির্দেশ করে যে অর্থ এবং প্যারা পজিশনের যে হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপন হবে। আর মেটা নির্দেশক এটা নির্দেশ করে যে মেটা পজিশনে, এই যে 2টা মেটা পজিশন আছে, মেটা পজিশনে যে 2টা হাইড্রোজেন আছে এই 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে নির্দেশক কত প্রকার? নির্দেশক 2 প্রকার, একটা হচ্ছে অর্থ নির্দেশক আর অর্থপ্যারা নির্দেশক, আর একটা হচ্ছে মেটা নির্দেশক। আচ্ছা, বুঝি বিষয়টা। তাহলে নির্দেশক কত প্রকার? নির্দেশক হচ্ছে 2 প্রকার, অর্থপ্যারা নির্দেশক এবং মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক কি নির্দেশ করে? যে মানে ওই যে 1 নম্বর কার্বনে জেড মূলকটা হচ্ছে নির্দেশক। তো জেড মূলকটা যদি অর্থপ্যারা নির্দেশক হয় তাহলে নির্দেশ করে যে অর্থ এবং প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আর নির্দেশকটা যদি মেটা নির্দেশক হয় তাহলে সেটা নির্দেশ করে যে বেনজিনের মেটা পজিশনের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে। মেটা নির্দেশক হওয়ার শর্ত হচ্ছে পাই বন্ধন থাকলে। যে সকল যৌগে বা মূলকে পাই বন্ধন থাকে সে সকল যৌগ বা মূলক মেটা নির্দেশক। অর্থাৎ পাই বন্ধন যদি থাকে তাহলে সেটা মেটা নির্দেশক, আর পাই বন্ধন যদি না থাকে তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক। পাই বন্ধন না থাকলে, তাহলে পাই বন্ধন যুক্ত মূলক কোনগুলো? পাই বন্ধন যুক্ত মূলক যেমন এটা CHO, এটা পাই বন্ধন যুক্ত মূলক। আবার COOH, এটা পাই বন্ধন যুক্ত মূলক। যেমন দেখো, এটা যদি তুমি ভাঙো, CHO ভাঙো তাহলে COOH, COOH, এটাকে যদি ভাঙো ডাবল বন্ধন OOH, তাহলে এখানে দেখো পাই বন্ধন আছে।
এই সকল মূলকে পাই বন্ধন আছে, এখানে পাই বন্ধন, এখানে পাই বন্ধন। আবার তুমি যদি নাইট্রো মূলককে ভাঙো, নাইট্রো মূলক NO2, এটাকে যদি ভাঙো হচ্ছে N ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, আরেকটা অক্সিজেনের সাথে মানে সন্নিবেশ সমযোজী বন্ধনে থাকে, সন্নিবেশ সমযোজী বন্ধন টাইপ এরকম একটা বন্ধন থাকে, এটা হচ্ছে নাইট্রোর গঠন। অর্থাৎ এখানেও কি থাকে, পাই বন্ধন থাকে। তার মানে এই সকল যোগে আমরা দেখছি এখানে একটা পাই বন্ধন আছে, এর এই যে এখানে একটা পাই বন্ধন আছে, এর একটা এখানে পাই বন্ধন আছে। তো যে সকল যোগে পাই বন্ধন থাকে সে সকল যৌগগুলো মেটা নির্দেশক হিসেবে পরিচিত। আর যে সকল যোগে পাই বন্ধন থাকে না, যেমন এইটা CH3, এটাতে পাই বন্ধন আছে, এটাতে পাই বন্ধন নাই। গঠন যদি দেখো তাহলে CH, এটা হচ্ছে CH3 গঠন। তারপর যদি তুমি দেখো OH, এটাতে কি পাই বন্ধন থাকে, এটাতে পাই বন্ধন থাকে না, কারণ OH এর গঠন হচ্ছে OH, এরকম পাই বন্ধন থাকে না। তাহলে এগুলোতে পাই বন্ধন থাকে না, অর্থাৎ এগুলো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। আর যেগুলোতে পাই বন্ধন থাকে সেগুলো হচ্ছে মেটা নির্দেশক। তার মানে দেখো এই যৌগটা আমরা যদি এই যৌগটার কথা চিন্তা করি, CH3 এই যৌগটার কথা চিন্তা করি, এবং এইখানে আরেকটা যৌগ নিলাম, এইটা এখানে হচ্ছে CHO। তাহলে অবশ্যই এটা অর্থপ্যারা নির্দেশক। মানে এখানে যদি এই যৌগটা, মানে এটাকে বলা হয় টলুইন, এটা যদি তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে এই অর্থ আর প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আর এটা যদি প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে এর মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। তো CH3 এই কারণে অর্থপ্যারা নির্দেশক, আর CHO মেটা নির্দেশক। তাহলে নির্দেশক কি নির্দেশক হচ্ছে, সে এই যে বেঞ্জিনের 1 নম্বর কার্বনে থাকবে নির্দেশক, এটা বেঞ্জিনের 1 নম্বর কার্বনে যেটা থাকবে সেটা হচ্ছে নির্দেশক। তো এটা নির্দেশ করবে আসলে প্রতিস্থাপন বিক্রিয়ায় বেঞ্জিনের কোন হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, অর্থ পজিশনের, প্যারা পজিশনের, নাকি মেটা পজিশনের, কোন পয়েন্টের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সেটা নির্দেশ করবে কোনটা, এই যে এটা 1 নম্বর কার্বনে যেটা থাকবে সেটাতে, এইটাকে বলা হচ্ছে নির্দেশক। তো তোমার প্রশ্ন আসবে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটি মেটা নির্দেশক। তাহলে এটা কি, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। কারণ কি, এখানে যেটা আছে নির্দেশকের যেটা আছে সেটাতে পাই বন্ধন নাই, কিন্তু এটাতে কি আছে, পাই বন্ধন আছে। যদি পাই বন্ধন থাকে তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক, আর পাই বন্ধন যদি না থাকে তাহলে সেটা পাই বন্ধন যদি থাকে তাহলে সেটা মেটা নির্দেশক, আর পাই বন্ধন যদি না থাকে তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক। এখন আমরা একটা এক্সাম্পল দেই। যদি এটা আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখছি, ফ্রিডেল ক্রাফট, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, এগুলো দেখছি। এখানে আছে CH3, এর সাথে বিক্রিয়া করছে Cl2, এটার সাথে বিক্রিয়া করছে, আচ্ছা 2 অণু নিয়ে নিলাম, Cl2 বিক্রিয়া করছে। তাহলে দেখো কোন হাইড্রোজেনটা প্রতিস্থাপন হবে। তাহলে এইটা যেহেতু অর্থপ্যারা নির্দেশক, তার মানে এইটা, এই যে এটা হচ্ছে কি অর্থ পজিশন, এটা অর্থ পজিশন, এটা হচ্ছে প্যারা পজিশন। তো অর্থ আর প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, তার মানে এখানে এই যৌগটা গঠন হবে CH3, এখানে একটা ক্লোরিন প্রতিস্থাপন হবে, এখান থেকে একটা ক্লোরিন প্রতিস্থাপন হবে, এবং প্যারা পজিশন থেকে একটা ক্লোরিন প্রতিস্থাপন, মানে একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। মানে অর্থ পজিশন থেকে একটা হাইড্রোজেন, এই অর্থ পজিশন থেকে আরেকটা হাইড্রোজেন, আর এই প্যারা পজিশন থেকে একটা হাইড্রোজেন, মোট 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে 3টা হাইড্রোজেন 3টা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হলো। তাহলে আরো 3টা ক্লোরিনের সাথে 3টা হাইড্রোজেন বিক্রিয়া করে HCl তৈরি করবে। তাহলে মোট লাগবে কয়টা ক্লোরিন, 6টা ক্লোরিন, মানে এখানে আমরা দিব 3Cl2। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা যদি এই বেনজিনের সাথে বিক্রিয়া দেই, CHO, এটার যদি বিক্রিয়া দেই তাহলে কি তৈরি হওয়ার কথা, এখানে CHO,
এটা একটা কি নির্দেশক? এটা একটা মেটা নির্দেশক, কারণ এতে কি আছে? এটাতে পাই বন্ড আছে, পাই বন্ড আছে। আর এটাতে কি নাই? এটাতে পাই বন্ড নাই। তো পাই বন্ড না থাকলে সেটা কি? অর্থপ্যারা নির্দেশক। আর যদি পাই বন্ড থাকে তাহলে সেটা মেটা নির্দেশক। তাহলে এই যে এটা একটা মেটা পজিশন, এটার একটা মেটা পজিশন, অর্থাৎ মেটা পজিশনে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে গঠিত হলো কি? এখানে মেটা পজিশনে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপন হলো ক্লোরিন দ্বারা। তাহলে এখানে আমাদের 3 দেওয়ার তো কোনো দরকার নাই, এখানে আমরা 2 দিলেই হবে, 4টা ক্লোরিন। তাহলে দুইটা ক্লোরিন এখানে আসলো, দুইটা হাইড্রোজেন যে প্রতিস্থাপন হলো সেই দুইটা হাইড্রোজেনের সাথে দুইটা ক্লোরিন বিক্রিয়া করে 2 অণু HCl তৈরি করলো। তাহলে এটাই হচ্ছে আমাদের মোটামুটি নির্দেশকের কনসেপ্ট। তাহলে নির্দেশক কয় ধরনের? 2 ধরনের, অর্থপ্যারা নির্দেশক আর মেটা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক নির্দেশ করে যে নির্দেশক থাকবে সবসময় 1 নম্বর কার্বনে। তো 1 নম্বর কার্বনে এই নির্দেশককে যদি তোমার পাই বন্ধন থাকে তাহলে সেটা নির্দেশ করবে যে অর্থ পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। আর যদি পাই বন্ধন না থাকে এই নির্দেশকে তাহলে সেটা কি হয়? সেটা হয় অর্থপ্যারা নির্দেশক, অর্থাৎ এই অর্থ পজিশন আর প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হবে। আর এটা ছিল কি? মেটা নির্দেশক, অর্থাৎ মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে। তো এটাই হচ্ছে নির্দেশকের কনসেপ্ট। তো এখন আমাদের প্রশ্ন জাগে যে কেন আসলে অর্থপ্যারা নির্দেশক হলে অর্থ আর প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে, আর যদি সেটা হয় মেটা নির্দেশক তাহলে মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে। তো এটার একটা ব্যাখ্যা আছে, সেটা আমি দিই। আমরা একটা নেই, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, যেমন এইটা NH2, এটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। তো সকল অর্থপ্যারা নির্দেশকেরই মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এই যে এটা কি? এখানে একটা মুক্ত জোড় ইলেকট্রন আছে। এটা একটা অর্থপ্যারা নির্দেশক কেন? কারণ NH2 এর বন্ধন যদি তুমি দেখো তাহলে এরকম, নাইট্রোজেনের এপাশে একটা হাইড্রোজেন, এপাশে একটা হাইড্রোজেন, আর একটা বন্ধন ফাঁকা আছে। এটা হচ্ছে NH2 এর গঠন। তাহলে এখানে কোথাও তো পাই বন্ধন নাই, তাই পাই বন্ধন না থাকার মানে হচ্ছে এটা একটা অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক আমরা দেখতে যাচ্ছি কিভাবে আসলে এই অর্থ পজিশন আর প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপনের নির্দেশ দেয়। কেন মানে অর্থ আর প্যারা পজিশন এই দুইটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে, মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে না যদি এখানে থাকে অর্থপ্যারা নির্দেশক। তাহলে দেখো এইখানে কি হয়? এখানে তো তোমার হচ্ছে আমরা যদি এটা কেটে দিই, আমাদের বন্ধনগুলো থাকে এইভাবে, এটা একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, বেঞ্জিন এই অবস্থায় থাকে। তো অর্থপ্যারা নির্দেশক যেগুলো আছে সেগুলোর কি থাকে? মুক্তজোড় ইলেকট্রন থাকে। তো মুক্তজোড় ইলেকট্রন কি করে? এই বলয়ে দান করে। অর্থপ্যারা নির্দেশক মুক্তজোড় ইলেকট্রনকে বলয়ে দান করে। যখন মুক্তজোড় ইলেকট্রন বলয়ে দান করে তখন দেখো বিষয়টা এরকম হয়ে যায়। এখানে ডাবল বন্ড তৈরি হলো, যখন এক জোড়া ইলেকট্রন আসলো তাহলে এখানে ডাবল বন্ড, প্রথম কার্বন আর NH2 এর মধ্যে ডাবল বন্ড তৈরি হলো যখন ওই দুইটা কার্বন দুইটা ইলেকট্রন কার্বনকে দান করলো। তার মানে কি? এখানে একটা সমযোজী বন্ধন গঠন হয়েছে। এখানে দ্বিবন্ধন ছিল, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। এখন এই পয়েন্টে দেখা যাচ্ছে এই যে এই কার্বনে আর এই কার্বনের মাঝখানে, এই কার্বনে দেখো দুইটা হাত, এখানে দুইটা হাত, এখানে একটা হাত, 5টা হাত হয়ে যাচ্ছে। তার মানে এক জোড়া ইলেকট্রন বেশি আছে এই কার্বনের কাছে। এই কার্বনের কথা চিন্তা করো, এখানে যে কার্বনটা আছে, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত, 5টা হাত। তাহলে এক জোড়া ইলেকট্রন প্রথম কার্বনে বেশি হয়ে যাচ্ছে। যখন তোমার হচ্ছে NH2 এক জোড়া ইলেকট্রন দান করছে তখন এক নম্বর কার্বনে এই যে এই কার্বনে 1 নম্বর কার্বনে দেখো কয়টা হাত আছে? এখানে একটা হাত, এখানে দুইটা হাত, তাহলে 3টা, আর উপরে আবার 2টা হাত, 5টা হাত হয়ে যাচ্ছে। তো কার্বনের তো থাকবে কয়টা হাত? 4টা হাত। তাহলে ওইখানে এক জোড়া ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে। তো এখানে কি হয়? তখন এই যে এই পাই বন্ধনটার যে ইলেকট্রনটা আছে সেটা এই যে এই কার্বনটা নিয়ে নেয়। তখন এই কার্বনটা কি হয়ে যায় বলতো? মাইনাস হয়ে যায়। এই কার্বনটা মাইনাস হয়ে যায়, মানে পরক্ষণে এরকম গঠন তৈরি হয়,
এখানে যেহেতু যেহেতু এই কার্বনটা ইলেকট্রনটা গ্রহণ করেছে, তা ইলেকট্রন গ্রহণ করার কারণে এটা এই জায়গাটা হয়ে গেছে মাইনাস। এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে ডাবল বন্ড NH2, এরকম গঠন তৈরি হয়। তো তারপর পরক্ষণে কি হয়, তারপর এই ইলেকট্রনটা এখানে বন্ধন হিসেবে তৈরি চলে আসে, মানে দুইটা কার্বনের মাঝখানে চলে আসে। যেহেতু মানে এই কার্বনটা ইলেকট্রন পেয়েছে, মানে অতিরিক্ত ইলেকট্রন এর কাছে আছে, ও তো অস্থিতিশীল থাকতে চাবে না, ও তো স্থিতিশীল হতে চাবে। তো কি করে, যখন এর কাছে অতিরিক্ত ইলেকট্রন চলে আসছে, তখন এই যে প্রতিবেশী যে কার্বনটা আছে, এই কার্বন, একে বলে তুমি আমার ইলেকট্রনটা নাও। দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীল হয়। তখন এই কার্বনের সাথে কি করে, ইলেকট্রনটা শেয়ার করে, যে ইলেকট্রনটা আসছে এখানে, তো ইলেকট্রনটা এই কার্বনের সাথে শেয়ার করে পরক্ষণেই এরকম গঠন তৈরি করে। পরক্ষণেই এইখানে ডাবল বন্ড তৈরি হয়, যেহেতু এই কার্বনের সাথে শেয়ার করেছে, এখানে ডাবল বন্ড NH2। তখন একই পাশে তো দুইটা ডাবল বন্ড এভাবে থাকতে পারবে না, তাই না? এখানেও ডাবল বন্ড থাকতে পারবে না। তো তখন এখানে অতিরিক্ত যখন চার্জ চলে আসে, ইলেকট্রন চার্জ চলে আসে, তখন এটা এই কার্বনটা গ্রহণ করে, এই পাই ইলেকট্রনটা এই কার্বনটা গ্রহণ করে, তখন এই কার্বনটা মাইনাস হয়ে যায়। আর এখানে আরেকটা বন্ধন ছিল। এর পরক্ষণে এই কার্বনটা কি করে, বলে যে আমার কাছে অতিরিক্ত চার্জ আছে, এই কার্বনকে বলে দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করি, এই কার্বনকে বলে দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করি। তখন পরক্ষণেই এরকম একটা গঠন তৈরি হয়। এখানে একটা ডাবল বন্ড। তারপর কি হয়, এখানে যেহেতু একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, এখানে একটা ডাবল বন্ড তৈরি হয়েছে, তো এই ডাবল বন্ডটা যে ইলেকট্রনটা আছে সেটা আবার এই কার্বন গ্রহণ করে। তখন তখন মানে এই কার্বন যখন ইলেকট্রনটা গ্রহণ করে, তখন এই কার্বনটা মাইনাস হয়ে যায়। মানে মাইনাস হয়ে যাওয়ার মানে কি, অতিরিক্ত চার্জ নিছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করছে। আর আমাদের উপরে যেটা ছিল ডাবল বন্ড NH2। এরপর এই কার্বনে কি হয়েছে, অতিরিক্ত ইলেকট্রন, এই কার্বনকে বলবে যে কি করো, মানে আমার ইলেকট্রনটা নিয়ে নাও। তো এইখানে তখন কি করবে, মানে বলবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে দুজন মিলে ইলেকট্রন শেয়ার করি, এখানে দুজন মিলে ইলেকট্রন শেয়ার করি, আর এখানে তাহলে দেখো যে অতিরিক্ত ইলেকট্রন আছে, আবার NH2 কে বলবে তুমি আমার অতিরিক্ত ইলেকট্রন নিয়ে নাও, তাহলে আমরা নিউট্রাল হয়ে যাই। তো তখন এরকম একটা গঠন তৈরি করবে, NH2 তার ইলেকট্রন নিয়ে নিছে, এই যে এই ইলেকট্রনটা এখানে এসে একটা বন্ধন গঠন করছে, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, আবার আগের মতো। কিন্তু আমাদের পথিমধ্যে দেখো কয়েকটা, মানে এই যে এই কাহিনীটা হচ্ছে মানে প্রথমে এরকম ছিল, কিন্তু পথিমধ্যে কয়েকটা কাহিনী ঘটছে। সেটা হচ্ছে, প্রথমে ইলেকট্রনটা এখানে এসে দেখো ঋণাত্মক চার্জ সৃষ্টি করছে এই কার্বনে, তারপর এই কার্বনের ঋণাত্মক চার্জ সৃষ্টি করছে, এবং এই কার্বনের ঋণাত্মক চার্জ সৃষ্টি করছে। তাহলে এই যে বেনজিনের 3টা পজিশনে ঋণাত্মক চার্জ সৃষ্টি করে, যদি অর্থপ্যারা নির্দেশক উপরে থাকে, তাহলে কয়টা পজিশনে অতিরিক্ত চার্জ ঋণাত্মক চার্জ সৃষ্টি করছে, 3টা পজিশনে। দেখো এ একটা পজিশনে, এ একটা পজিশনে, এ একটা পজিশনে, এ একটা পজিশনে, এইখানে এসে এই যে এইখানে দেখো এই পজিশনে অতিরিক্ত চার্জ সৃষ্টি করেছিল। তারপর এইখানে এই যে এই পজিশনে অতিরিক্ত চার্জ সৃষ্টি করছিল, মানে প্যারা পজিশনে। আবার এইখানে এই পজিশনে অতিরিক্ত চার্জ সৃষ্টি করছিল, মানে এটাও অর্থ পজিশনে। তাহলে অর্থপ্যারার নির্দেশক যদি থাকে, তার মুক্তজোড় ইলেকট্রন থাকে, এবং মুক্তজোড় ইলেকট্রন বলয়ে দেওয়ার মাধ্যমে এই যে 3টা পজিশনে, এই পজিশন, এই পজিশন এবং এই পজিশনে অতিরিক্ত চার্জের সৃষ্টি করে। তাহলে এখন যে বিকারকটা আক্রমণ করছে সে কি বলতো, ইলেকট্রন আকর্ষী বিকারক। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক অবশ্যই ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাই কিনা, ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো যেখানে বেশি ইলেকট্রন আছে সেখানে আকর্ষণ করবে, সেখানে অর্থ আর প্যারা পজিশনে বেশি ইলেকট্রন থাকে যদি অর্থ প্যারা নির্দেশক উপরে থাকে, এখানে থাকে। অর্থ প্যারা নির্দেশক এই 3টা পজিশনে অতিরিক্ত চার্জের সঞ্চার করে তার যে মুক্তজোড়ী ইলেকট্রন আছে সেটা দিয়ে। সেই কারণে দেখা যায় অর্থ প্যারা নির্দেশক যদি থাকে, তাহলে এই 3টা পজিশনে অতিরিক্ত ঋণাত্মক চার্জ থাকার কারণে আক্রমণকারী বিকারক এই 3টা পজিশনে বেশি আকৃষ্ট, এবং এই 3টা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন করে। তো এটাই হচ্ছে অর্থ প্যারা নির্দেশকের অর্থ আর প্যারা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হওয়ার রহস্য। এবার আমরা দেখি মেটা নির্দেশকের কেন মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হয়। একটা আমরা মেটা নির্দেশক নেই,
আমরা CHO এই মেটা নির্দেশক নিচ্ছি, তাহলে CHO এর গাঠনিক সংকেত এরকম। তো মেটা নির্দেশকে দেখো কি থাকে, পাই বন্ধন থাকে, এই যে এখানে পাই বন্ধন আছে। তো এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো অক্সিজেন কি করে, এই পাই বন্ধনটা নিজের দিকে টেনে নেয়। পাই বন্ধনটা যখন অক্সিজেন নিজের দিকে টেনে নেয় তখন কার্বনের কি হয়ে যায়, কার্বনের ইলেকট্রন কম হয়ে যায়। তখন কার্বন কি চাইবে, তা কার্বন বলবে, বলয়কে বলবে যে তুমি আমাকে ইলেকট্রন দাও। তখন বলয় কি করবে, কার্বনকে ইলেকট্রন দেবে। মানে অক্সিজেন যখন এই যে এই পাই বন্ধনের ইলেকট্রনটা টেনে নিছে নিজের দিকে, তখন কার্বন এই ইলেকট্রনটা টেনে নেবে। তখন ঘটনা ঘটে এরকম, পরক্ষণেই এই যে এই বন্ধনটা যখন এই বন্ধনটা এই কার্বনের কাছে চলে যায়, তাহলে এখানে কি তৈরি হলো, একটা ডাবল বন্ড তৈরি হলো। তারপর যখন এই যে এই বন্ধনটা মানে অক্সিজেন যখন এই ইলেকট্রনটা টেনে নেয় নিজের দিকে, তখন এখানে তৈরি হলো সিঙ্গেল বন্ড, আর অক্সিজেন হয়ে গেল কি মাইনাস, আর এখানে কি ছিল, হাইড্রোজেন ছিল। এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। তখন দেখো এই কার্বনের কি হয়েছে, এই কার্বনের ইলেকট্রন সংখ্যা কম হয়েছে। তখন এই কার্বনকে জিজ্ঞেস করবে যে তোমার কাছে ইলেকট্রন আছে, আমাকে দাও। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমরা দুইজন মিলে ইলেকট্রন শেয়ার করি। তখন এইটা এখানে চলে আসলো, এই দুইজনের মাঝখানে চলে আসলো। তাহলে ওই দুজনের মাঝখানে যদি ওটা চলে আসে, তাহলে দেখো কি তৈরি হচ্ছে, এখানে ডাবল বন্ড CO- ছিল। তাহলে ওই বন্ধনটা যদি এখানে চলে আসে, তাহলে এরকম গঠন তৈরি হচ্ছে, তখন এই যে এই পজিশনে যখন এটা যখন এখানে চলে আসবে, প্রথমে দেখো যখন এই কার্বনটা এই ইলেকট্রনটা এই কার্বন টেনে নিছিল, তখন এখানে প্লাস চার্জের সৃষ্টি হয়েছে, কারণ এই কার্বনটাই ইলেকট্রনকে দিয়ে দিছিল, এই কার্বনটাকে দিয়ে দিছিল। বোঝো, যখন এই ইলেকট্রনটা এই কার্বন টেনে নিছে, এই ইলেকট্রনটা মানে এই কার্বন আর এই কার্বনের মাঝখানে থাকা ইলেকট্রনটা এই কার্বন টেনে নিছে, তখন এই কার্বনটাই তো ইলেকট্রনটা দিছে, তার মানে এই কার্বনটা ধনাত্মক চার্জে পরিণত হয়েছে। এই ধনাত্মক চার্জ যখন সে প্রাপ্ত হয়েছে, তখন সে এই কার্বনকে জিজ্ঞেস করছে তোমার কাছে ইলেকট্রন আছে, আমার কাছে শেয়ার করার মতো, বলছে আচ্ছা ঠিক আছে শেয়ার করছি, বলে এই ইলেকট্রনটা এই দুইটা কার্বনের মধ্যে শেয়ার হয়েছে। তাহলে আবার এই কার্বনে কি হবে, ইলেকট্রন সংখ্যা কমে যাবে, মানে এই কার্বনটা ইলেকট্রনটা স্যাক্রিফাইস করছে, তার মানে পরক্ষণেই এই পজিশনে প্লাস, মানে এই কার্বনটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। এখন এই কার্বনটা যখন ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়েছে, তখন এই কার্বনকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই তোমার কাছে ইলেকট্রন আছে অতিরিক্ত, থাকলে আমারে দাও, আমার কাছে ইলেকট্রন নাই। তখন বলছে আচ্ছা ঠিক আছে শেয়ার করছি ইলেকট্রন। তখন এই যে এই পাই ইলেকট্রনটা এই দুইটা কার্বনের মধ্যে শেয়ার হবে, এই কার্বন আর এই কার্বনের মধ্যে শেয়ার হবে। তখন পরক্ষণেই তাহলে এইখানে শেয়ার হলো, এইখানে ছিল। তাহলে এখন দেখো যখন এই কার্বন আর এই কার্বনের মধ্যে ইলেকট্রনটা শেয়ার হয়েছে, কোন ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা শেয়ার হয়েছে, তখন ইলেকট্রনটা মানে শেয়ার হলো কেন, কারণ এই কার্বনটা এখানে থাকার কার্বনটা এই যে পাই ইলেকট্রনটা স্যাক্রিফাইস করছে, তার মানে সে যেহেতু স্যাক্রিফাইস করছে, ইলেকট্রন দান করছে, তার মানে এই জায়গাটা কি হবে, প্লাস হবে। এখানে ডাবল বন্ড কি ছিল, এখানে ডাবল বন্ড CO-H এটা ছিল। তাহলে এইখানে দেখো যে যদি তোমার মেটা নির্দেশক থাকে, তাহলে কোন কোন পজিশনে প্লাস চিহ্ন তৈরি হচ্ছে, মানে কোন কোন পজিশনে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে, প্লাস চিহ্ন না, কোন কোন পজিশনে ইলেকট্রনের ঘাটতি তৈরি হচ্ছে, একটা অর্থ পজিশন, একটা প্যারা পজিশন, আর একটা অর্থ পজিশন। তাহলে বোঝো যদি মেটা নির্দেশক হয়, তাহলে এই যে এই পজিশন আর এই পজিশনে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হচ্ছে। এখন প্রতিস্থাপন বিক্রিয়ায় যে বিকারকটা, সেটা অবশ্যই কি ইলেকট্রন আকর্ষী বিকারক, মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে। কিন্তু যদি এইখানে মানে নির্দেশক আকারে থাকে একটা মেটা নির্দেশক, মানে যার পাই বন্ধন আছে, তাহলে সেটা ইলেকট্রন নিয়ে এই অর্থ পজিশন আর মেটা পজিশনে ইলেকট্রন সংখ্যা কমাই দিচ্ছে, ইলেকট্রনের পরিমাণ কমাই দিচ্ছে, ইলেকট্রনের যে ঘনত্ব আছে সেটা কমাই দিচ্ছে। তার মানে এই দুইটা পজিশনে তুলনামূলকভাবে বেশি ইলেকট্রন আছে, তার মানে এই দুইটা পজিশনেই আক্রমণকারী বিকারক বেশি আকৃষ্ট হবে, তার মানে এই দুইটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। সেই কারণে মেটা নির্দেশক এই দুইটা পজিশনের মানে হাইড্রোজেন প্রতিস্থাপন করায়। আশা করি বুঝতে পারছো কেন মেটা নির্দেশক মেটা অবস্থানে হাইড্রোজেন প্রতিস্থাপন করে এবং অর্থ প্যারা নির্দেশক অর্থ অবস্থানের
হাইড্রোজেন প্রতিস্থাপন করায়। তো এখানে একটা আসে, দেখো আমরা যখন অর্থপ্যারা নির্দেশক পড়েছি, অর্থপ্যারা নির্দেশক কি করেছিল বলতো? অর্থপ্যারা নির্দেশক বলয়কে ইলেকট্রন দান করেছিল। এই যে এটা একটা অর্থপ্যারা নির্দেশক, NH2 এই ইলেকট্রন বলয়কে দান করেছিল, ইলেকট্রন বলয়কে দান করে দেখো সক্রিয় করেছিল তিনটা পজিশনকে, দুইটা ছিল অর্থ পজিশন আর একটা ছিল প্যারা পজিশন, এই তিনটা পজিশনকে সক্রিয় করেছে। তো বলা হয় অর্থপ্যারা নির্দেশক বলয়কে ইলেকট্রন দানের মাধ্যমে বলয়কে সক্রিয় করে। আর মেটার নির্দেশক যখন আমরা দেখছি, দেখো মেটার নির্দেশক কি করে? মেটার নির্দেশক, এই যেটা মেটার নির্দেশক, এই যে ইলেকট্রন বলয় থেকে টেনে নিছে, অর্থাৎ মেটার নির্দেশক ইলেকট্রন বলয় থেকে টেনে নিয়ে বলয়কে নিষ্ক্রিয় করে। তো এটা মানে অনেক সময় পরীক্ষায় আসে যে কোন নির্দেশক বলয়কে সক্রিয় করে? অর্থপ্যারা নির্দেশক বলয়কে ইলেকট্রন দান করে অর্থ আর প্যারা পজিশনকে বেশি সক্রিয় করে। আর মেটার নির্দেশক এই যে ইলেকট্রন টেনে নিয়ে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি তৈরি করে, মানে বলয়কে নিষ্ক্রিয় করে। তো অর্থপ্যারা নির্দেশক ইলেকট্রন দানের মাধ্যমে বলয়কে সক্রিয় করে, মেটার নির্দেশক ইলেকট্রন টেনে নেওয়ার মাধ্যমে বলয়কে নিষ্ক্রিয় করে। তো এই ছিল আমাদের অর্থপ্যারা নির্দেশক রিলেটেড। এখান থেকে বেশি প্রশ্ন আসে এটা যে নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশক, নিচের কোনটি মেটার নির্দেশক। তাহলে তোমাকে মানে সহজে প্রশ্নের অ্যান্সার করা যাবে যে যদি পাই বন্ধন থাকে নির্দেশকে, যদি পাই বন্ধন থাকে তাহলে সেটা মেটার নির্দেশক, পাই বন্ধন যদি না থাকে তাহলে সেটা অর্থপ্যারা নির্দেশক। সিম্পল অ্যাজ মানে এমসিকিউ উত্তর করার জন্য খুবই সিম্পল, বাট এটা ডিটেলস জানতে হলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আবেশীয় ফল এর ইংলিশ নাম হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। আবেশীয় ফলের ইংলিশ নাম। তো এটা খুবই সিম্পল একটা বিষয় যে সিগমা বন্ধন থাকে, যদি সমযোজী বন্ধনের একটা প্রকার হচ্ছে সিগমা বন্ধন আমরা জানি। তো দুইটা অ্যাটমের মধ্যে সিগমা বন্ধন আছে, তো সিগমা বন্ধন একটা অ্যাটম নিজের দিকে টেনে নিল, তো সিগমা বন্ধনের কি হলো? স্থানান্তর হলো। তো সিগমা বন্ধনের স্থানান্তরের যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হয় আবেশীয় ফল। তো কি সিগমা বন্ধন মানে সিগমা ইলেকট্রনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল। অ্যাজ সিম্পল অ্যাজ, মানে আবেশীয় ফল খুবই সিম্পল বিষয়, সিম্পল হবে না, যে সিগমা বন্ধনের স্থানান্তরকে বলা হয় আবেশীয় ফল। এখন আমরা এখানে অবশ্যই অর্গানিক কম্পাউন্ড নিয়ে আলোচনা করছি। অর্গানিক কম্পাউন্ডে এই যে এটার কথা চিন্তা করো, এই যে এটা একটা বেঞ্জিনের সাথে প্রথম নাম্বার আর যে কার্বন আছে সেই কার্বনের সাথে ক্লোরিন যুক্ত আছে, তাহলে এখানে একটা কার্বন আছে আর এখানে হচ্ছে ক্লোরিন। তো কার্বন যদি সিগমা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তাহলে সেটাকে বলা হয় ধনাত্মক আবেশীয় ফল। তার মানে এখানে আছে ক্লোরিন আর এখানে আছে কি কার্বন, ক্লোরিন আর কার্বন, এখানে আছে ক্লোরিন আর এখানে আছে কার্বন। তো ক্লোরিন থেকে যদি ইলেকট্রন মানে কার্বন যদি ইলেকট্রনটা টেনে নিত তাহলে সেটাকে বলা হতো ধনাত্মক আবেশীয় ফল। ধনাত্মক আবেশীয় ফলকে I+ দ্বারা প্রকাশ করা হয়, কারণ ইন্ডাকটিভ ইফেক্ট আবেশীয় ফলের নাম। অ্যান্ড কার্বন থেকে যদি সিগমা ইলেকট্রন টেনে নেয় কোনো মৌল তাহলে সেটাকে বলা হয় ঋণাত্মক আবেশীয় ফল। কার্বন থেকে সিগমা ইলেকট্রন টেনে নিলে সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল। এখানে দেখো কি আছে, এখানে বেঞ্জিনের 1 নম্বর কার্বনে কি আছে? ক্লোরিন আছে। তো ক্লোরিন আর কার্বন এর মধ্যে যদি আমরা কি করি তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য সেটা চিন্তা করি, অবশ্যই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। তো ক্লোরিন কি করবে? এই সিগমা ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তো এখানে ক্লোরিন কার্বনের থেকে সিগমা ইলেকট্রন নিজের দিকে টেনে নিচ্ছে, সেই কারণে এই যে ক্লোরোবেনজিন আবেশীয় ফল দেখায়, ক্লোরোবেনজিন ঋণাত্মক আবেশীয় ফল দেখায়। অর্থাৎ যদি কার্বন থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে সেটা ঋণাত্মক আবেশীয় ফল, আর কার্বন যদি কোনো মৌল থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আবেশীয় ফল। খুবই সিম্পল বিষয়। আবেশীয় ফল বা ইন্ডাকটিভ ইফেক্ট কি? ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে সিগমা বন্ধনের স্থানান্তর। ইন্ডাকটিভ ইফেক্ট কি? সিগমা বন্ধনের স্থানান্তর। তাহলে কার্বন থেকে যদি সিগমা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় কোনো মৌল তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক আবেশীয় ফল, আর কার্বন যদি ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তাহলে সেটা কি? ধনাত্মক আবেশীয় ফল। খুবই সিম্পল বিষয়। তার মানে ক্লোরোবেনজিন কি দেখায়? ঋণাত্মক আবেশীয় ফল দেখে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। কার্বন থেকে ক্লোরিন কি করে? সিগমা ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, তার মানে ক্লোরোবেনজিন ঋণাত্মক আবেশীয় ফল দেখায়। এবার আমরা চলে যাচ্ছি মেসোমারিক ফল।
আচ্ছা, মেসোমারিক ফল। মেসোমারিক ফল কি? মেসোমারিক ফলের ইংলিশ নাম হচ্ছে মেসোমারিক ইফেক্ট। তো আবেশীয় ফল কি পড়লাম আমরা? আবেশীয় ফল পড়লাম হচ্ছে পাই বন্ধনের, পাই ইলেকট্রনের স্থানান্তর। মেসোমারিক ফল হচ্ছে, আচ্ছা, মেসোমারিক ফল আমরা আবেশীয় ফলে কি পড়লাম? আবেশীয় ফলে হচ্ছে সিগমা ইলেকট্রনের স্থানান্তর হচ্ছে আবেশীয় ফল। মেসোমারিক ফলের ইংলিশ নাম হচ্ছে মেসোমারিক ইফেক্ট। সো মানে মেসোমারিক ইফেক্ট কখন হবে? যখন পাই ইলেকট্রনের স্থানান্তর ঘটবে। পাই ইলেকট্রনের স্থানান্তরের ঘটনা হচ্ছে মেসোমারিক ইফেক্ট, আর সিগমা ইলেকট্রনের স্থানান্তর ঘটনা হচ্ছে আবেশীয় বা ইন্ডাকটিভ ইফেক্ট। তো পাই ইলেকট্রনের স্থানান্তরকে কি বলা হয়? মেসোমারিক ফল বলে। পাই ইলেকট্রনের স্থানান্তরকে মেসোমারিক ফল বলা হয়। এখন কার্বন যদি পাই ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় তাহলে সেটা ধনাত্মক মেসোমারিক ফল। আর কার্বনের থেকে যদি পাই ইলেকট্রন কোনো একটা অ্যাটম নিয়ে নেয় তাহলে সেটা ঋণাত্মক মেসোমারিক ফল। সিম্পল, একেবারে সিম্পল বিষয়। পাই ইলেকট্রনের স্থানান্তর মেসোমারিক ফল, কার্বনের থেকে পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নিলে সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। আর কার্বন যদি পাই ইলেকট্রন নিজের দিকে টেনে নেয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক মেসোমারিক ফল। আর কার্বনের থেকে পাই ইলেকট্রন যদি টেনে নেয় কোনো একটা অ্যাটম তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক মেসোমারিক ফল। ধনাত্মক মেসোমারিক ফলকে প্রকাশ করা হয় এম প্লাস দ্বারা, আর ঋণাত্মক মেসোমারিক ফলকে প্রকাশ করা হয় এম মাইনাস দ্বারা। এম প্লাস, এম মাইনাস। তো আমরা এই যে এটা যদি দেখি, দেখো এই যৌগটা একটা বেনজিন, বেনজিনের এখানে কি আছে? একটা কার্বন আছে, আর ওপরে কি? একটা অক্সিজেন। তো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের থেকে বেশি। তো কি করবে? এই যে পাই ইলেকট্রনটা অক্সিজেন নিচের দিকে টেনে নেবে। তার মানে এখানে কি প্রকাশ পাচ্ছে? এখানে ঋণাত্মক মেসোমারিক ফল ঘটতেছে। এখানে ঋণাত্মক মেসোমারিক ফলের একটা ঘটনা ঘটতেছে। সো এই যৌগটা ঋণাত্মক মেসোমারিক ফল প্রদর্শন করে। তো এটাই হচ্ছে মেসোমারিক ফলের উদাহরণ। কোশ্চেন ব্যাংক থেকে তোমরা হচ্ছে মানে যা যা পড়ালাম, নির্দেশক, আবেশীয় ফল, মেসোমারিক ফল, এগুলোর প্রশ্ন প্র্যাকটিস করবা। যদি কোনোটাতে প্রবলেম হয় আমাকে জানাবা, আমি সলভ করে দেবো। ঠিক আছে?